বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি ক্রোসেন্ট বানাচ্ছি, আর এই ক্রোসেন্ট বানানো কী দিয়ে বানিয়েছি সেটা আমি কাগজে লিখে দিয়েছি, দেখতে পারবেন একটু পরে। আমি তারপরও মুখে বলে দিচ্ছি যে এটার মধ্যে আমি 4 কাপ আটা দিয়েছি, আটা ময়দা যেটাই হোক, আর এর মধ্যে দিয়েছি 1.5 চা চামচ ইস্ট, লবণ রুটির যেমন দিই পরিমাণ মতো, চিনি 2 চা চামচ দিয়েছি, গুঁড়া দুধ 2-3 চা চামচ, যা ইচ্ছা দেওয়া যায় পরিমাণ মতো করে, আর তেলও 3 চা চামচ দিয়েছি, আর একটা ডিম দিয়েছি, আর নর্মাল পানি দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো মোটামুটি ভালোই ফুলেছে, তবে ভালো ইস্ট হলে আরও বেশি ভালো ফোলার কথা ছিল, কিন্তু সেই পরিমাণে একটু কম ফুলেছে। আর আজকে এই নাস্তাটা বানানোর কারণ হচ্ছে, আপনারা এর আগেও আমার ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন যে আমার বাসায় যে টিচার ব্যাচ পড়ায় বড় মেয়ের পরে ওর বান্ধবীদের সাথে, তো আমরা সপ্তাহে 4 দিন এক একজন এক এক রকম নাস্তা দেওয়া হয়, টিচারও খায় বাচ্চারাও খায়। তো আমি এ পর্যন্ত দেইনি, তো আজকে আমার ডেট, আজকে বলতে গতকাল শুক্রবার বানিয়েছিলাম, শুক্রবার আমি ডেট নিয়েছি যে শুক্রবারে দিব, কারণ ওই দিন একটু ছুটির দিন ফ্রি থাকা যায়, তো এ কারণেই বানাচ্ছি। তবে আমি যে গোশ রান্না করেছিলাম, গরুর গোশ, ওখান থেকে কয়েক টুকরা গোশ তুলে নিয়েছিলাম, রান্না করা গোশ, আর ওটার মধ্যে বেশি করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। সবচেয়ে বড় কথা যে আমার ঘরে যা আছে এটা দিয়ে, যেহেতু কুরবানির গোশ ছিল তো সেটা দিয়েই করে নিয়েছি। আর আমি এখন অর্ধেকটা রেখে আর অর্ধেকটা দিয়ে রুটি বানাচ্ছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ আমার কাছে গোশের কিমা একটু কম আছে, সে কারণে অর্ধেকটা দিয়ে অন্য কিছু বানাবো। আর এই রুটিগুলো কিন্তু বেলার সময় একটু বেশি করে ময়দা দিয়ে বেলতে হবে, কারণ যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, সেই জন্যে আমি একটু বেশি করে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আর বেলা হয়ে গেলে আমি 3টা করে রুটি একসঙ্গে দিয়ে তারপরে বেলবো। আর আগামীকাল আর ভিডিও দিতে পারবো না। আগামীকাল আমার কপাল পোড়ার 1 বছর, আমার ভাগ্য থেকে সুখ শান্তি উঠে যাওয়ার 1 বছর, আমার একা হয়ে যাওয়ার 1 বছর। এত দেখতে দেখতে টাইম চলে গেল, অবশ্য দেখতে না আমি বুঝেছি এই 1 বছর পার করতে কতটা কষ্ট লাগে। জীবন শেষ হয়ে গেছে, প্রতি পদক্ষেপে একটা মানুষ না থাকলে যে কেমন হয়, কতটা ক্ষতি হয়, কতটা তার প্রয়োজন, সেটা 1 বছরে অনেক কিছু বুঝে গেছি। যে জীবনে এরকম কষ্টে পড়ে না সে আসলে বুঝতেই পারবে না। নিজের জীবন দিয়ে 1 বছরের অভিজ্ঞতা আমার সারা জীবনের দিয়েও আসলে করা যাবে না যে 1 বছর যে কেমন কাটলো সে শুধু আমিই জানি। প্রত্যেকটা পদক্ষেপে বাসায় একজন হাজবেন্ড থাকা বা সন্তানের বাবা থাকার যে কত প্রয়োজন, সন্তান মানুষ করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে একজন হাজবেন্ড যে কত বড় স্ত্রীর জন্য বা একটা সন্তানের জন্য তার বাবা যে কত বড় বটগাছ, সেটা যার চলে যায় সেই শুধু বোঝে, বাহির থেকে আসলে বোঝা যায় না। এই তো আমি চলছি ফিরছি, সবাই ভাববে আমি সব ঠিক আছি, কিন্তু আমার যে কি হয় সে আমি জানি। তারপরে স্বাভাবিক জীবন চালানোর চেষ্টা চালাই, স্বাভাবিক চলার চেষ্টা করি, সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করি, কিন্তু এই যে অপূর্ণ জীবন, কতদিন যে 2 জন মিলে চা খাই না, কতদিন যে একসাথে এক রিকশায় উঠে বাজার করতে যাই না, সেটা আমি শুধু জানি। এই দুঃখ আমি ছাড়া আর কেউ বুঝবে না। তো সবার শুধু আমার একটাই রিকোয়েস্ট, সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। আর এই যে আমি গোশের কিমাগুলো একটু করে দিয়েছি, কারণ বেশি দেওয়ার মতো সাধ্য আমার নেই, আমার যতটুকু ছিল ততটুকু দিয়ে বানাচ্ছি, সেজন্য আমি অল্প করে কিমা দিচ্ছি, যার কারণে আমি এই যে ফাল্টিগুলো খুবই চিকন করে করেছি। তবে এটা কিন্তু মোটা করেও করা যায়, যার ইচ্ছা। আর এই গোশগুলো কিন্তু দিয়ে একটু টেনে যত টেনে লাগানো যাবে এই ভাঁজগুলো তত পড়বে। এটা যে কেউ বানালে তখন বোঝা যায়, একটু বলে বোঝানো যাবে না। এই যে গোশটা দিয়ে একটু একই জায়গা ধরে একটু টেনে
এ করলে কিন্তু কয়েকটা প্যাচ বেশি হয়, আর যত প্যাচ বেশি হবে তত কিন্তু সুন্দর দেখা যাবে। আর এটা বানানোর পর কিন্তু একটু ঢেকে রেখে দিলে 20 মিনিট মতো সময় ঢেকে রেখে দিলে অনেক সুন্দর ফুলে ওঠে, তখন কিন্তু ভাজলে বেশি ভালো হয়। কিন্তু আমার কাছে অত সময় নেই, যেহেতু আবার 2টা 2:30টার মধ্যে ছাড় পড়াতে আসবে, তো তার আগে আমার কাজ শেষ করতে হবে, যার কারণে আমি ওইরকম ফোলার টাইম দিতে পারিনি, আমি একটু তাড়াহুড়া করেছি। আর যেহেতু বাচ্চারা খাবে, ছাড় খাবে, আর তার আগেই আমার জিনিসটা রেডি করতে হবে, কারণ রান্নাঘরের কাজটা আমার আগেই শেষ করতে হয়, কারণ ডাইনিং স্পেসে যেহেতু বাচ্চারা পড়ে, তো আমি যদি রান্নাঘরে রান্না করি ডাইনিং স্পেসটা অনেক গরম হয়ে যায়, সে কারণে আমি ওরা আসার আগে আমার কাজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি, যার কারণে একটু তাড়াতাড়ি করতে হয়। তো যা বলছিলাম, এই যে নাস্তা বানাচ্ছি, প্রত্যেকটা পদক্ষেপে শুধুই একজনের কথাই মনে হয়, যে নাস্তা বানাচ্ছি আমার হাজব্যান্ড থাকলে কত যে খুশি হতো, তার মেয়েদের সাথে যারা পড়ে তারা যদি আমার বাসায় আসতো, তারা যে কী তার খুশি। একবার আমরা ঢাকায় ঈদ করেছিলাম, কুরবানির ঈদ সম্ভবত, তো আমার বড় মেয়ের বান্ধবী আর ছোটো মেয়ের বান্ধবী পাশেই, ওরা 2 চাচাতো বোন, জাকিয়া আর রত্না। তো আমার মেয়েদের খুব ইচ্ছা 2জন তার বান্ধবীদের দাওয়াত করবে, তো ওরা 2জন আমার বাসায় এসেছিল। আমি অবাক হয়ে গেছি, আমার হাজব্যান্ড গরম সহ্য করতে পারে না, তখন তো কুরবানির গরমের সময়, তারপরও সে এসি রুম তার মেয়ের বান্ধবীদের জন্য ছেড়ে দিয়েছে, বলছে না ওরা থাক। আর আমি যখন ওদের ঘরে যেতে চাই তখন আমাকে বলে খবরদার তুমি ওই ঘরে যাবে না, আমার মেয়েরা একটু আনন্দ করছে, ওদের জীবনে এমনিতে আনন্দ নেই। আমার হাজব্যান্ড সবসময় দুঃখ করতো যে আমি অসুস্থ, আমার মেয়েদের জীবনে আনন্দ নেই, কোনো কিছু নেই, তারপরে ওরা একটু খুশি হলে সে সেটা করার চেষ্টা করতো। সব সময় মেয়েদের নিয়ে চিন্তার এখন এমন এক জীবন, মেয়েদের খবর নেওয়া লোকের সংখ্যা কমে গেছে। আমার মেয়েরা বেঁচে আছে না মরে গেছে, অসুস্থ না ভালো, খবর নেওয়ার লোক আছে, হ্যাঁ সেই রকম লোক নেই যতটা আশা করেছিলাম। জীবনটা এখন আসলে কেমন যে হয়ে গেছে সে শুধু আমিই জানি। এই কষ্ট আসলে কারো কাছে বলেও বোঝানো যাবে না, কোনো কিছু করেই বোঝানো যাবে না। শুধু সবাই দোয়া করবেন আমার মেয়েদের 2টাকে যেন মানুষ করতে পারি। আমার খুব ভয় করে যে বাবা ছাড়া মেয়ে 2টাকে কীভাবে মানুষ করব। এই দুঃখী মেয়ে 2টা যেন মানুষ হয়, ওদের জন্য, ওদের নামে কেউ যেন কখনো খারাপ কথা না বলতে পারে। আল্লাহর কাছে সবসময় এই প্রার্থনা করি, আল্লাহ দয়া করে আমার মেয়ে 2টাকে ঈমান আমলের সাথে যেন মানুষ করতে পারি, ভালোভাবে মানুষ করতে পারি, ওদের লক্ষ্যে পৌঁছাই দিতে পারি, সেটাই। তাছাড়া আমার জীবনের প্রতি আমার এক বিন্দু আর মায়া নেই। আমি মরে গেলেই আমার শান্তি। শুধু মেয়ে 2টা কী হবে, সবসময় ওদের নিয়ে আমার যত চিন্তা, যত ভাবনা। আমি মরে গেলে ওদের কী হবে, ওদের এমন একটা বয়স যে এই বয়সটা আসলে কোনো কিছুতেই মানে গার্ডিয়ান ছাড়া ওরা চলতে পারবে না। আর কার এত সময় আছে আমার মেয়েদের এত সময় দিবে, কোথায় থাকবে, কি করবে, এত চিন্তা ভাবনা নিয়ে যে জীবন কাটাই, রাত হলে আর ঘুম আসে না টেনশানে, তারপরও জীবন চলতে হয়। এভাবেই চলে যাচ্ছে, 1টা বছর পার করে দিলাম, কাল 8ই সেপ্টেম্বর, আজকের দিন পর্যন্ত সে বেঁচেছে। আর সেই কাল ভয়াবহ দিন, সেই ভয়াবহ দিনটা কালকে, যেদিন আমাকে বিধবা হয়ে যেতে হয়েছে, আমার মেয়েদের এতিম হয়ে গেছে। জীবনে চিন্তাও করিনি জীবনে এত বড় অন্ধকার এত তাড়াতাড়ি চলে আসবে, তারপরে সেই দিন চলে আসছে। তারপর আমরা বেঁচে আছি, এখনও খাচ্ছি দাচ্ছি চলছি। সেই লোকটা ছাড়া, যে লোকটা থাকলে আমার ঘরটা আলো হয়ে যেত, সব কিছুতে আনন্দ থাকতো, সব কিছুর আনন্দই শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, পেজটা একটু ফলো করে দিবেন, আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, এবং শুধু আপনাদের না, যারা যেভাবে আমাকে সাহায্য করে সবাইকেই যেন আল্লাহ নেক ইচ্ছা পূরণ করে, নেক হায়াত দান করে, আমিন।